বিহারের রতনপুর এক যুবকের দেহ পাওয়া যায়। তার গলায় ইলেকট্রিকের তার দিয়ে শ্বাসরোধ করা হয়েছিল আর তার রক্তে প্রচুর পরিমাণে ঘুমের ওষুধ পাওয়া যায়। আর তারপর 2015 26শে জুলাই কলকাতার রিমঝিম ইন হোটেলের একটি ঘরে একটি ছোট্ট মেয়ে আর একজন প্রাপ্তবয়স্ক মহিলার দেহ পাওয়া যায়। তাদের দুজনের গলাতেও ইলেকট্রিকের তার পেঁচিয়ে শ্বাসরোধ করা হয়েছিল। তাদের রক্তেও ঘুমের ওষুধের অস্বাভাবিক উপস্থিতি লক্ষ্য করা যায়। হোটেলের রিসেপশনিস্ট শিবাঙ্গী সেই ব্যক্তির প্যান কার্ড পুলিশকে দেয়। প্যান কার্ড থেকে জানা যায় যে সেই ব্যক্তির নাম হরিশ শর্মা। হরিশ শর্মা পুলিশকে জানায় যে সুরজ যাদব নামে এক ব্যক্তি ভালো চাকরি দেওয়ার লোভ দেখিয়ে তাকে মাদক মেশানো লেবুর রস খাওয়ায় আর তারপর তার প্যান কার্ড চুরি করে নেয়। হরিশ শর্মার খোঁজ পুলিশকে কলকাতার অজিত দাস পর্যন্ত নিয়ে যায়। এইবার খুনি অজিতের সঙ্গে অনিন্দ গাঙ্গুলির সেজে দেখা করে। মুখোশ আলাদা ছিল কিন্তু পদ্ধতি একই ছিল। খুনি এক মহিলার সঙ্গে একটা অদ্ভুত সম্পর্কে আবদ্ধ ছিল যা হয়তো 3 ভিকটিমের সঙ্গে সম্পর্কিত। খুনি কি তাহলে নতুন কোনো পদ্ধতি বের করেছে আরেকটি খুন করার জন্য? এবার দেখুন। ঘোষ, মনে হচ্ছে খুনি আগে থেকেই সবকিছু প্ল্যান করেছিল। সমস্ত কিছু চাল একদম ছক কষা। একটা কাজ করি, ওর ছকটা জানবার চেষ্টা করি। উল্টো পথে যাওয়া যাক। হোটেল রিমঝিম ইনে আসার আগে ও সমস্ত আশপাশের হোটেল চেক করেছে। হোটেল রিমঝিম ইনের কাছাকাছি যতগুলো হোটেল আছে সেগুলোকে স্ক্যান করে দেখো। যেগুলোতে সিসিটিভি ক্যামেরা আছে সেগুলোর ফুটেজ চেয়ে নাও। রেস্টুরেন্ট থেকে আমরা কিছু পাইনি, হতে পারে অন্য হোটেলস বা লজগুলো থেকে পাওয়া যাবে। আর হ্যাঁ, সুরজ যাদব আর অনিন্দ গাঙ্গুলি এই দুটো নামকে খোঁজ করো আশপাশের সমস্ত হোটেলে। অন্ধকার তো বটে, তবে তীরটা চালিয়ে দেখি। খুনি 3টি খুন করে ফেলেছে, কিন্তু কলকাতা পুলিশের টিম শুধু একটি ডাবল মার্ডারের সম্পর্কেই জানে। কিন্তু তারাও দৃঢ় প্রতিজ্ঞ যে একটি খুনও আর হতে দেবে না। না, আমি দেখিনি। আর এই লোকটা চেহারাটাও পরিষ্কার বোঝা যাচ্ছে না। এই মহিলা আর এই বাচ্চাটা ছিল 23 আর 24 তারিখের মাঝামাঝি। আমি দেখিনি। হয়তো আগেও এই লোকটা এখানে আসতে পারে, ভালো করে একটু দেখে বলো। না, আমি তো দেখিনি। না, আমি এই লোকটাকে কখনো দেখিনি। আর এই লোকটার ফটোটাও ক্লিয়ার নয়। সিসিটিভিতেও কিছু পরিষ্কার নয়, কিন্তু শিবাঙ্গী, ওই লোকটা তোমার এতটাই কাছে দাঁড়িয়েছিল যতটা কাছে আমি দাঁড়িয়ে। তুমি টেবিলের এই দিকে আর ও টেবিলের ওই দিকে যেখানে তুমি দাঁড়িয়ে আছো। যখন ও তোমায় প্যান কার্ডটা দিল, ওই প্যান কার্ডের ফটো আর সামনে দাঁড়ানো লোকটার ফারাকটা তোমার চোখে পড়লো না? শিবাঙ্গী, তুমি কি লোকটাকে চেনো? ভয় পাচ্ছ? না স্যার, উনিও বাকি কাস্টমারের মতোই ছিলেন। লোকটা দুটো মার্ডার করেছে তোমার ডিউটি টাইমের মধ্যে। শিবাঙ্গী, যদি এমন কিছু তুমি জানো আর যেটা আমাদের বলছো না, তাহলে এটাই তোমার কিন্তু লাস্ট চান্স। তুমি কি ওর প্ল্যানের সঙ্গে কোনোভাবে জড়িত? এর আগে কি কখনো ও তোমাদের হোটেলে এসেছে? না স্যার, আমি সত্যি ওনাকে চিনি না, সত্যি বলছি। স্যার, আমি মানছি শিবাঙ্গী কাজকর্মে একটু গাফিলতি করে, কিন্তু জেনে বুঝে এরকম একটা মার্ডার কেসে ইম্পসিবল, কিছুতেই না। মুখার্জি বাবু, সিসিটিভিতে যে লোকটাকে দেখছি আমরা রিসেপশনে, আর প্যান কার্ডে যে লোকটা রয়েছে, দুজন আলাদা। শুধু যার প্যান কার্ড রয়েছে সে আমাদের নিজে বলেছে যে তার প্যান কার্ডটা চুরি করা হয়েছিল, আর ওই প্যান কার্ড আপনাদের হোটেলে ইউজ করা হয়েছিল। আমার অ্যাটাচি নিয়ে চলে গেছে, আমার পার্স নিয়ে চলে গেছে, পার্সের মধ্যে আমার প্যান কার্ডও ছিল স্যার। আমি এই বড় ভুলটাকে স্বীকার করছি। আমাদের প্রমাণ চাই। আমার হোটেল থেকে যেন না পাওয়া যায়। এমনিতেই এই মার্ডারের জন্য হোটেলের খুব বদনাম হয়েছে, কিন্তু স্যার একটা কথা বলছি, আমার হোটেলের একজনও স্টাফ এমন খুনির সঙ্গে হাত মেলাতে পারেই না। স্যার, হোটেল রিমঝিমের আশেপাশে আরো বেশ কিছু হোটেল রয়েছে যেখানে আমরা এখনো জিজ্ঞাসাবাদ করিনি। ওই লোকটার সঙ্গে মহিলা আর বাচ্চাটাকে নিশ্চয়ই কেউ না কেউ দেখেছে। স্যার, রিমঝিম হোটেলের রিসেপশনিস্ট শিবাঙ্গী আর ওখানকার ম্যানেজার অরূপ, এই দুজনের ব্যাকগ্রাউন্ড চেক করলাম, বাট কিছু পেলাম না। দায়িত্বহীন ছিল। ইলেকট্রিক ওয়্যার্স আর ঘুমের ওষুধ ব্যবহৃত হয়। খুনি ইলেকট্রিক্যাল কাজের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত, আর ঘুমের ওষুধেরও ঠিক মাত্রাটা জানে।
ওভারডোজে মৃত্যুও হতে পারে। ও বাচ্চাটাকে, মহিলাকে, অজিত দাস, হরিশ শর্মা, চারজনকে একদম ঠিক ঠিক ডোজ দিয়েছে। আমার মনে হচ্ছে না এটা সিরিয়াল কিলিং এর মামলা। দেখো, এটা যদি সিরিয়াল কিলিং এর মামলা হতো তাহলে অজিত দাস হরিশ শর্মাকে কেন বাঁচিয়ে রাখলো? মনে হচ্ছে ব্যক্তিগত ব্যাপার বা ফ্যামিলির ব্যাপার নিয়ে এই কাণ্ডটা ঘটানো হয়েছে। ও প্রথমে খুব ভালোভাবে প্ল্যান করে প্যান কার্ড আর ফোন দুটোকে তুলে নিয়েছে, তারপর খুব চালাকি করে মহিলা আর বাচ্চাটাকে রিমঝিম ইনে নিয়ে গেছে আর সেখানে ওদের শেষ করে দিয়েছে। স্যার, একটা অদ্ভুত ব্যাপার, এই মা আর বাচ্চার কোনো মিসিং কমপ্লেন এখন আমাদের কাছে আসেনি পুরো কলকাতায়। ঘোষ, সেটাও তো হতে পারে যে এই দুজন ভিকটিমেরই খুনি ছাড়া কোনো আত্মীয় নেই, সেই জন্য কেউই মিসিং কমপ্লেন করায়নি। যে কোনোভাবে ওই হারানো সূত্রটা আমার দরকার। কি ব্যাপার ভাই, দোকান টোকান খুলছো নাকি? এখন বাড়ির জন্য তো নিশ্চয়ই এত মাল কিনবো না, না? এটা ধরুন একটু। এই হলো আপনার 2350 টাকার বিল। আর হ্যাঁ, 10 টাকা ডিসকাউন্টও করে দিয়েছি। আচ্ছা, আরে ভাই শেখর, তারপর বল কেমন আছিস? সব ঠিকঠাক আছে ভাই। তারপর বল, আচ্ছা আমাদের ওই নিতিন কোথায়? আজকাল তো ওকে দেখাই যায় না। নতুন কোনো কাজ বাজ করছে নাকি? হ্যাঁ, সেরকমই ধরে নাও। কোথায় পেল ওই নিতিন ওই কাজ? সমুদ্রে, জাহাজে। আচ্ছা, আজকাল এই কারণে ওকে ফোনে পাওয়া যাচ্ছে না। দেখো, সারা জীবন তো ওখানে থাকবে না, আজ না হোক কাল তো এখানে আসবেই। যখন আসবে আমার সঙ্গে দেখা করতে বলো কিন্তু, আর ও যেন আমাকে মনে করে ফোন করে। ঠিক আছে ভাই, আসছি ভাই। আরে অঞ্জলি, শালিনী আর কাল কি অন্য কোথাও গেছে কি? বেশ কয়েকদিন দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ওরা কলকাতা গেছে, চলে আসবে কয়েকদিনের মধ্যেই। আর নিতিনকেও দেখতে পাচ্ছি না। আরে ও তো জাহাজে চাকরি পেয়ে গেছে। ও ভালো কথা, খুব ভালো হয়েছে। কলকাতায় খুন হওয়া এক মহিলা এবং ছোট একটি মেয়ে, আর বিহারের রতনপুরে খুন হওয়া এক ব্যক্তি। মানুষের এই তিনজনের অনুপস্থিতিতে খটকা তো লাগছিল, কিন্তু কেউই বেশি কিছু জিজ্ঞাসা করেনি। কারণ কারো মনেই সন্দেহ হয়নি যে যে মানুষগুলো গ্রামে নেই তারা আসলে এই পৃথিবীতেই নেই। কিন্তু সন্দেহ হবে, আর এই সন্দেহ সেই মানুষটির আশপাশ থেকেই হবে যে এই তিনজনকে খুন করেছিল। কিন্তু তার আগে এমন একজন ছিল যার জন্যই অভিযুক্তের উপর প্রথম নজর পড়তে চলেছিল। এই লোকটা হোটেল রিমঝিম ইনে এই প্যান কার্ডের কপিটা দিয়েছিল। তাহলে আপনি বলছেন যে এই প্যান কার্ডটা এই লোকটার নয়? না, নয়। আর আপনার এখানে সিসিটিভি ক্যামেরাও লাগানো নেই। আপনি কি এটা মনে করে বলতে পারবেন যে 23 জুলাইয়ের আগে কখনো এই লোকটা এসেছিল? না, 23 জুলাইয়ের আগে নয়, 23 জুলাইয়ের রাতে এই লোকটা মহিলার বাচ্চাটা এসেছিল। ম্যাডাম, এই লোকটাকে? স্যার, ওনারা তো নাম বলেনি, কিন্তু 23 জুলাইয়ের রাতে এরা তিনজন আমাদের হোটেলে এসেছিল। সরি স্যার, 750 কমে আমি রুম দিতে পারবো না। 650 করে দিন না, দুরাতের জন্য দরকার। স্যার, অলরেডি আমি 850 থেকে 750 করে দিয়েছি, এর থেকে কম পারবো না। দেখুন ম্যাডাম, আমরা বহু দূর থেকে আসছি, রাত্রি 10:30 বাজলো। এখন এই ফ্যামিলি নিয়ে কোথায় হোটেল খুঁজবো বলুন তো? সরি স্যার, এর থেকে আমি কম করতে পারবো না। যদি আপনার রুম চাই তাহলে বলে দিন, এখনই রুম ক্লিন করিয়ে দিচ্ছি। অন্য কোনো হোটেলে যাই না? তাহলে আপনি বলুন ম্যাডাম, অন্য কোনো হোটেল আছে এই চত্বরে একটু সস্তা রেটের? হ্যাঁ, এখানে অনেক হোটেল আছে, সব থেকে কাছে রিমঝিম ইন আছে, হয়তো ওদের রেট আমাদের থেকে কম হবে। আমরা এই দুজনের লাশের ছবি কিন্তু কাগজে ছাপিয়েছিলাম, তখন আপনি চিনতে পারেননি? সরি স্যার, আমি রোজ নিউজ পেপার ফলো করি না, হয়তো সেই জন্য নিউজটা মিস করে গেছি। আমাদের আর্টিস্টকে এই লোকটার বর্ণনা দিতে পারবে? হ্যাঁ স্যার। আর একটা কথা স্যার, কি? এই লোকগুলো বিহার থেকে এসেছিল হয়তো। কি করে বুঝলে? স্যার, ওই লোকটার কথাবার্তা বিহারিদের মতো ছিল। আমরা পুরো কলকাতার সমস্ত পুলিশ স্টেশনে খোঁজ করেছি, কোথাও কোনো মিসিং কমপ্লেন নেই। হতেই পারে এরা এসেছিল বিহার থেকে। আর একটা কথা স্যার, বলো।
গৌরাবাস থানা নামে আমাদের হোটেলে গেস্ট ছিল। রেজিস্টারে ওদের কন্ট্যাক্ট নাম্বার আছে। ওদের ফোনে এই লোকটার ফটো হতে পারে। কি করে? স্যার, মিস্টার আর মিসেস থানা আমাদের হোটেলের হানিমুন কাপল ছিল। যখন ওই লোকটি হোটেলে আসেন ওই সময় ওরা রিসেপশনে সেলফি নিচ্ছিল। এক্সকিউজ মি, আপনারা প্লিজ রিসেপশন এরিয়া অ্যাভয়েড করে অন্য কোথাও সেলফি নিন। অন্যান্য গেস্টরা হয়তো এটা পছন্দ করবে না। ওকে, সরি। স্যার, গৌরাবাস থানা, এটা ওনার কন্ট্যাক্ট নাম্বার আর এটা অ্যাড্রেস। একদিকে হোটেল রিমঝিম ইনের রিসেপশনিস্ট শিবাঙ্গী, যে পুরোটাই দায়িত্বহীন, আর অন্যদিকে হোটেল মুকুলিকার মেঘা, যে ডিউটির সময় নিজের চোখ নাক কান সব খুলে রাখে। হ্যালো, আমি কি গৌরব আস্তানার সঙ্গে কথা বলছি? আপনি কে? আমি সাব ইন্সপেক্টর মোহন ঘোষ, কলকাতা থেকে বলছি। হ্যাঁ স্যার, বলুন। 23শে জুলাই আপনি আর আপনার ওয়াইফ জ্যোতি আস্থানা কলকাতার হোটেল মুকুলিকা এনেছিলেন? হ্যাঁ স্যার, আমরা হানিমুনের জন্য গেছিলাম। কিন্তু কিন্তু কি হয়েছে স্যার? না না, আপনি নার্ভাস হবেন না। শুধু ওই দিন রাত্রিবেলা রিসেপশনে দাঁড়িয়ে আপনারা যে কটা ফটো তুলেছিলেন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। কিন্তু কেন স্যার? আসলে আমরা একজনকে খুঁজছি, আর আমার মনে হচ্ছে যে আপনারা যখন ফটো তুলছিলেন উনিও এই ফটোতে চলে এসেছেন। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। ওকে। এই যে স্যার, এই লোকটাই। হ্যাঁ স্যার, এই লোকটাই আনন্দ গাঙ্গুলি। স্যার, এই আমাকে বেহুশ করে সব নিয়ে নিয়েছিল। হ্যাঁ স্যার, এটা ওই লোকটা, সুরজ যাদব। এতদিনে শুধু মুখটাকে পেলাম, না নাম, না অ্যাড্রেস, না ফোন নাম্বার। ছেলেটা বিহারি, হয়তো বিহার থেকে এসছে। ঘোষ, বিহার যথেষ্ট বড়, অনেকটাই বড়। 38টা জেলা, 10 কোটি মানুষ থাকে, 101টা পুলিশ সাব ডিভিশন আর 853টা পুলিশ স্টেশন। আর এমনিতেও আমরা যে লোকটাকে খুঁজছি, যার নাম পর্যন্ত জানি না, শুধু রয়েছেই ছবি। আর বুঝতে পারছি লোকটার কোনো না কোনোভাবে ইলেকট্রিক্যাল লাইনে কানেকশন আছে। ঘুমের ওষুধের ব্যাপারে অনেক কিছু জানে, হতে পারে মেডিসিন কোম্পানির সঙ্গে যুক্ত। যার সঙ্গে জুড়ে থাকুক, যেখানেই লুকিয়ে থাক, আমি এটা প্রমাণ করে দেব যে কোনো ক্রাইম পারফেক্ট ক্রাইম হতে পারে না। এবার খোঁজ শুরু হলো সেই ব্যক্তির প্রায় 10 কোটি জনসংখ্যার রাজ্য বিহারে। কলকাতা পুলিশ জানতে চাইছিল যে একটি ছোট মেয়ে আর একজন মহিলাকে কেন খুন করা হলো। আর এই ব্যক্তির কাছ থেকেই আরেকটি খুনেরও উত্তর পেতে হবে তাদের। পুলিশ আরও অনেকগুলি প্রশ্নের উত্তর জানতে চায়, যেমন সে এত সূক্ষ্মভাবে প্ল্যানিং কেন আর কিভাবে করলো, তার উদ্দেশ্য কি ছিল। আর এই প্রশ্নের উত্তর পুলিশ ছাড়াও আরও একজনকে অবাক করতে চলেছিল। আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি এখন উপলব্ধ নয়। আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি এখন উপলব্ধ নয়। আচ্ছা, শালিনীর ফোন সবসময় বন্ধ কেন বলছে? ব্যালেন্স শেষ হয়ে গেছে হয়তো। হ্যাঁ, কিন্তু কালকির সাথে তো আমাদের কথা বলাবে না ও। যদি ব্যালেন্স শেষ হয়ে যায় তাহলে কি করে কথা বলাবে? হ্যাঁ। আচ্ছা, ওই বাড়ির টাকাটা তো এই সপ্তাহে পাওয়ার কথা ছিল না? পরের সপ্তাহে আসবে। কিন্তু তুমি টেনশন নিচ্ছ কেন? আমি তো সব সামলাচ্ছি নাকি? আজব লাগছে। আমার আমার তোমার সাথে খুব ভালো লাগছে, কিন্তু একটু আজবও লাগছে শেখর। দেখো, আমি ওর কথাটা বুঝতে পারছি যে ও জাহাজে গেছে, 6 মাস পর্যন্ত ওখানেই থাকবে, ওকে ফোনেও পাওয়া যাবে না। কিন্তু শালিনী ওখানে কি করে চলে গেল? এটাই জানতে চাও তো? আরে বাবা, ওর ইচ্ছে হয়েছে তাই চলে গেছে। আমি ভাবলাম চলো ঠিক আছে, থাকুক একসঙ্গে। আর কাল কি মেনেও নিল? হ্যাঁ, ও রাজি হয়। এখন তো ওখানেই রয়েছে, তাই আমার সাথে আসেনি। বললো 2-3 মাস থেকে ফিরবে। শেখর, এখন না। তোমার এই সুন্দর মুখটা আমার তো ভীষণ ভালো লাগে। চলো মুড ঠিক করো। শেখর, তুমি আমাকে সত্যি সত্যি বলো, তুমি কোনো অন্যায় কাজ করে ফেলোনি তো?
শুধু তো আমি তোমাকে দেখে যাচ্ছি, তুমি তো আমার থেকে চোখ সরিয়ে নিচ্ছ। আজ তো জেনেই ছাড়বো তোমার মনের মধ্যে কে রয়েছে। পছন্দ তো আমাকে। খারাপ কাজ তো ভাগ্য করেছে আমার সাথে। যখন দুজনের এক হবার সময় হলো তখন কোথায় গিয়ে লুকিয়ে পড়লে তুমি? শুনুন, 200 ওয়াটের একটা বাল্ব দিন। হ্যাঁ ভাই, হ্যাঁ, 1 ইঞ্চিরও আছে, 2 ইঞ্চিরও আছে। আপনি এটা বলুন যে দুটোর কতটা লাগবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আর হ্যালো, হ্যাঁ আমি এটা বলছিলাম যে টুনি লাইট লাগবে কি? এই শুক্রবারে আমাদের বাড়িতে চলে আসবেন। আমার মায়ের সাথে আপনার ব্যাপারে কথা বলে নিয়েছি। তোমার বাবা মা কোথায় থাকে? দেখুন মা, আসলে আমার বাবা মা আর এই পৃথিবীতে নেই। কোডারমা, ঝাড়খণ্ডে আমার জন্ম হয়। 15 বছর ধরে নিজের সংস্থান নিজেই করছি। যেখানে গিয়ে পড়ি সেখানেরই লোক হয়ে যাই। তুমি জিতেনের ওই ইলেকট্রিকের দোকানে কাজ করো? আগে হ্যাঁ মা, ওখানেই তো শালিনীর সঙ্গে আলাপ হয়। এখানেও 2-4 বার এসেছি পাখা লাইট ঠিক করতে। দেখো, তোমরা দুজনকে পছন্দ করেছো। আমি আর কি বলবো, আমার আশীর্বাদ তোমাদের দুজনের উপরে আছে। তোমার সাথে যদি প্রথমে দেখাই না হয় তো কি করব? যখন রাজি হয়ে যাই বিয়েতে, তখন বুঝলাম কত বড় ভুল করে ফেলেছি। আর সেই কারণেই তুমি শালিনীকে নিয়ে আমার কাছে এসেছিলে, তাই না? শালিনী, আমি ভাবছিলাম যে গ্রাম ছেড়ে চলে যাই। এখন মাও তো চলে গেলেন, আর আমার চাকরিটাও নেই। মালিক তো দোকানটা বন্ধই করে দিলেন। দেখো, শহরে চাকরির অভাব নেই। কিন্তু শেখর, আমাদের এখানে বাড়ি আছে, আমরা ওখানে কোথায় থাকবো আর কি করব? ঠিকই বুঝেছিলে অঞ্জলি, কিন্তু আমার ভাগ্য আমাকে তোমার কাছে টেনে নিয়ে আসে। কিন্তু এখন কেউই আমাকে তোমার থেকে আলাদা করতে পারবে না। আমাদের সম্পর্কটা পার্মানেন্ট সোল্ডারিং হয়ে গেছে। আর যখন শালিনী ফিরে আসবে তখন আমাদের কি হবে? তখন এটা তখন ভাববো। স্যার, বিহারের সব 853খানা থানায় এই লোকটার ফটো পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এমনই একটা অদ্ভুত কেস সামনে এসছে রতনপুর বিহার থেকে। বিহারের রতনপুর থেকে? স্যার, 17ই জুন রতনপুর বিহারের একটা ক্ষেত থেকে এই লাশটা পাওয়া যায়। এখনো পর্যন্ত আইডেন্টিফিকেশন হয়নি স্যার। গলা ইলেকট্রিক ওয়্যার দিয়ে পেঁচানো ছিল? রাইট স্যার। আর ভিকটিমের ব্লাডে ঘুমের ওষুধ অনেকটা পরিমাণে পাওয়া গেছে। আমরা এই লাশটাকে শনাক্ত করার জন্য সবকিছু করেছি। কাগজ, টিভি, ইন্টারনেট সব জায়গায় ভিকটিমের ফটো পাঠিয়েছি, কিন্তু এখনো লাশটা মর্গেই পড়ে আছে। অদ্ভুত ব্যাপার স্যার, আমাদের কলকাতা তো এমন একটা কেস হয়েছে, 2টো মার্ডারের। 17ই জুন একটা মার্ডার হয়েছে বিহারের রতনপুরে, আর 24শে জুলাই ডাবল মার্ডার হয়েছে কলকাতায়। এই 3টে মার্ডার কি কোনোভাবে একসঙ্গে যুক্ত? আর 3জনের খুনি একই? স্যার, মার্ডারের ধরন কিন্তু একই আছে, ইলেকট্রিক ওয়্যার, ঘুমের ওষুধ। আর 2টোর মধ্যে 2টো কেসেই কোনো প্রমাণ বা প্রমাণের কোনো চিহ্ন পর্যন্ত রাখেনি। 3টে লাশ আনআইডেন্টিফাইড, আর এই 3টে খুনেরই কিলার আনআইডেন্টিফাইড। এখনো কোনো প্রমাণ পাইনি স্যার। মনে হচ্ছে লোকটা অত্যন্ত বুদ্ধিমান। এটাই হলো ওর প্রথম অপরাধ, তাই অপরাধের দুনিয়ায় অপরিচিত। ঘোষ, আমার মনে হচ্ছে এই লোকটা বিহারেরই। স্যার, বিহারের সব খোঁচরকে আমি কাজে লাগিয়ে দিয়েছি। লোকটা যেখানেই গা ঢাকা দিয়ে থাকুক না কেন, ও ভাবছে যে ও পারফেক্ট ক্রাইম করেছে। স্যার, আমার মনে হয় বিহার থেকে কোথাও পালিয়ে যায়নি তো? আশেপাশের স্টেটগুলো তো আমাদেরকে এর বিরুদ্ধে ফাঁদ পাততে হবে। আশপাশের স্টেটেও খোঁজ লাগাও। যে কোনো অবস্থায় লোকটাকে পুলিশ হেফাজতে চাই। পশ্চিমবঙ্গ, বিহার আর ঝাড়খণ্ড, এই 3টি রাজ্যেই একটি ম্যানহান্ট লঞ্চ করা হলো, কিন্তু খুনির সম্পর্কে কোনো তথ্যই হাতে আসছিল না।
অভিযুক্ত শেখর নিজের জীবন খুব সাধারণভাবেই কাটাতে লাগল। তার সঙ্গে থাকা অঞ্জলিও তার জীবন থেকে উধাও হয়ে যাওয়া মানুষগুলো সম্পর্কে প্রশ্ন করা বন্ধ করে দিয়েছিল। এই একটি সিঙ্গেল আর একটি ডাবল মার্ডার কেস তখনই ক্লোজ হতে পারবে যখন একটি তৃতীয় আর অসমাপ্ত অধ্যায় পূর্ণ হবে। পুলিশ কমপ্লেন করা হয়েছে? না স্যার, কিন্তু নতুন প্রিপেড কার্ড নিয়ে নিয়েছি। ওই ক্রিমিনাল তো একেবারে সাধু মহারাজ যে তোর কার্ড রিচার্জ করাবে। আরে অঞ্জলি, হ্যাঁ তোমার ফোন থেকে আমাকে একটা ফোন করো তো দেখি, দেখো তো বাজে নাকি। করেছো? আরে নিজেই শুনে নাও, ফোনটা তো স্পিকারে রেখেছি। কি হলোটা কি? নম্বরটা লাগছে না কেন? এই তো রিং হচ্ছে দেখছি, মনে হচ্ছে ফোনেই সমস্যা হয়েছে, ঠিক করতে হবে। যে পদ্ধতি শেখর এই মার্ডারগুলো করার সময় প্রয়োগ করেছিল, এবার সেই পদ্ধতি তাকে ধরিয়ে দিতে চলেছে। স্যার অদ্ভুত একটা ব্যাপার হচ্ছে এটাই, ফোন চুরি হওয়ার পর অজিত এই নাম্বারটাকে কিন্তু ব্লক করেনি। হতে পারে স্যার খুনি আবার এই নাম্বারটা ইউজ করবে। স্যার ওটা অজিত দাসের ফোন। ওই ফোন আর নাম্বার ট্র্যাক করো। 10 সেকেন্ডের জন্য মোবাইলটা অন করা হয়েছিল। যথেষ্ট। ওই নাম্বারের বাকি ডিটেলস এক্ষুনি চাই। হ্যাঁ স্যার। ট্রিপল 4568790 বিন্দাগাঁও। স্যার পাটনা থেকে 3 ঘন্টা দূরে। এই নাম্বারটা প্রথমবার 16 আর 17 জুন রতনপুর বিহারে ছিল। তারপর 18 জুন কলকাতা, তারপর 3রা আর 4ঠা জুলাই ধানবাদে, তারপর 23, 24 আর 25শে জুলাই আবার কলকাতায়, আর এখন রয়েছে বৃন্দাগাঁও। হয়তো আমরা একেই খুঁজছি, নিতিন সাউ। স্যার 2 ঘন্টার মধ্যে এই নাম্বারের ডিটেলসও পেয়ে যাব, আর রেজিস্ট্রেশন ফর্মে নিতিন সাউয়ের ফটোটাও পাওয়া যাবে। আমরা এখনই বৃন্দাগাঁওয়ের জন্য বেরোবো, অ্যাড্রেস রাস্তায় নেব। হ্যাঁ শরৎ, এই নিতিন সাউয়ের ফোনের ডিটেলস এসে গেছে কি? ডিটেলস তো সব পেয়ে গিয়েছি, কিন্তু এই নীতি সাহু মনে হয় এই লোকটা নয়। তাহলে কে সে? স্যার এই নীতি সাহু ওই লোকটা যার রতনপুরে বডি পাওয়া গেছে। স্যার এই ব্যাপারটা তো একদম পাক্কা যে এই 3টে মার্ডার একে অপরের সঙ্গে যুক্ত, আর খুনিও তেমনি চালাক। ও নিজের ফোনটা ব্যবহার করেনি, বরং অন্যের ফোন ব্যবহার করেছে।
এটা নিতিন সাহেবের বাড়ি? আপনারা কারা? আমরা কলকাতা পুলিশ থেকে। আর আপনি? আগে আমি অঞ্জলি সাহু, নিতিন সাহুর স্ত্রী। নিতিন কোথায় এখন? ও তো জাহাজে গেছে, ওখানেই তো চাকরি পেয়েছে। আপনি সত্যি নিতিনের স্ত্রী না অন্য কেউ? এটা কি ধরনের প্রশ্ন করছেন আপনারা আমাকে? এনিকে? আরে এ তো আমার স্বামী নিতিন। কি হয়েছে ওর? এটা আমার বোন শালিনী। আর এটা 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 আমার মেয়ে কালকি। কি হয়েছে ইন্সপেক্টর সাহেব? আপনারা কিছু বলছেন না কেন? অঞ্জলি, আমাকে প্লিজ বলুন, নিতিনের ফোন কে ব্যবহার করছে? ওর ফোন তো ওর কাছেই থাকে, কিন্তু কখনো পাওয়া যায় না। 44568970 এটা কার নাম্বার? এটা তো শেখরের নাম্বার। শেখর কে? আমার দিদি আছে না শালিনী, ওর স্বামী শেখর, আমার জামাই বাবু। ও এই নাম্বারটা নিতিনের নামে নিয়েছিল, কিন্তু এইটাই শেখর। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে আমার স্বামীর, শালিনী আর আমার মেয়ে কালকে? অঞ্জলি, প্লিজ বলবেন শেখর এখন কোথায়? বলুন। তোমার নাম শেখর? হ্যাঁ। শেখর আমাদের কলকাতা রিঞ্জিমিনের ম্যানেজার পাঠিয়েছে উসুলের জন্য। শেখর বাবু ওখানে পুরো পেমেন্ট না করে চলে এসেছেন। হ্যাঁ, এখানে আসার আগে তোমার বাড়িতেও গিয়েছিলাম। তোমার বাড়িতে তোমার স্ত্রী শালিনীর সঙ্গে দেখা হলো। শালিনীর দিদি অঞ্জলির মেয়ে কালকি, তার সঙ্গেও দেখা হলো। তোমার ভাড়া ভাই নিতিন সাহুর সঙ্গেও দেখা হলো। তোর ওই তার তো সেদিনই কেটেছে শেখর, যেদিন তুই অন্য লোকের তার কাটা শুরু করেছিস। এখন দুনিয়ার কোনো শক্তি দিয়ে তোর কানেকশন জুড়বে না। তোর ফিউজ উড়ে গেছে একেবারের জন্য। শেষ পর্যন্ত শেখর গুপ্তা পুলিশের হেফাজতে এলো। এবার ইনভেস্টিগেটিভ টিম তার উদ্দেশ্য আর তার মোডাস অপারেন্ডি জানার জন্য উৎসুক ছিল। 17 জুন থেকে এখানে লাশ পড়ে রয়েছে, আর আমরা শনাক্ত করার চেষ্টা করে যাচ্ছি। দেখুন স্যার, লোকের ব্যাপারটা তো এরকমই যে যেরকম আপনি টাকা ছড়াবেন তো এক সে এক ভালো লোক পেয়ে যাবেন আপনি। হ্যাঁ, আরে দাদা একটু ভরসা রাখুন, সব ক্যাটাগরি হাতে আছে, জাহাজের ক্যাপ্টেন থেকে মজদুর অবধি সব পাইয়ে দেবো আপনাকে। হ্যাঁ, শুধু আমাকে একটু ইনফর্ম করবেন আপনি। আচ্ছা, আপনার জাহাজ ছাড়ছে কবে? আরে না না, কোনো সমস্যা নেই, করিয়ে দেবো আমি। মাইনে ভালো দেবেন তো? আচ্ছা ঠিক আছে। আরে শেখর, এখন কি সবাইকে কাজ বাজ দিয়ে বেড়াচ্ছিস নাকি রে ভাই? হ্যাঁ দেখো, চাকরি তো আছে আর মাইনেটাও বেশ ভালো। তাহলে আমার জন্য কিছু হতে পারে না? হ্যাঁ, কেন করতে পারবো না, কিন্তু ভেবে দেখো জাহাজের চাকরি, কাজটা বেশ কঠিন। মুম্বাই হোক বা জাহাজ, তাতে কি যায় আসে? দুটো পয়সাই তো কমাতে যাচ্ছি আমাদের এবং আমার মেয়ের জন্য, তাই না? আর এমনিতেও 2 মাস হয়ে গেল, 1 পয়সা কমাতে পারিনি। যদি কিছু পাই। তোমার বাবা যখন কাজ থেকে ফিরে আসবে না, সেখান থেকে তোমার একটা বড় জাহাজ নিয়ে আসবে। কি চাই তো? এটা আমি দাও। আরে চলো, নাহলে দেরি হয়ে যাবে যে। আসছি। সাবধানে যেও। হ্যাঁ, সাবধানে নিয়ে যাব, চাঁদে ছেড়ে আসবো না, জাহাজেই নিয়ে যাব। চলো। সে বলল আর আপনি মেনে নিলেন? একবারও চেষ্টা করলেন না নিজের স্বামীর সাথে কথা বলার জন্যে? এটাই জানবার জন্যে ও কেমন আছে, কোথায় আছে? কেন ভরসা করলেন আপনি? ভরসা কেন করতাম না সাহেব? শেখর আমাকে বলল যে ও নিতিনকে কলকাতার বন্দরঘাটে ছেড়ে এসেছে, আর ও ওখান থেকে জাহাজে উঠে গেছে। সে বলল আর আপনি মেনে নিলেন? কখনো কোনো কলকাতার বন্দরঘাটে যায়নি।
ও আমার বোন শালিনী। শেখর কেন করলো এদের সাথে এরকম? কেন করলো? শেখর বললো তো যে আপনার বোন আর আপনার মেয়ে কালকি আপনার স্বামী নিতিনের সাথে 2 মাস ধরে ছুটি কাটাচ্ছে এখানে, আর আপনি মেনে নিলেন। আর এখন আপনি চাইছেন যে আপনার এই গল্পটা আমরা মেনে নেব। এটা কেমন বন্ধু তোমার, যার বিয়েতে তুমি ধানবাদে যাচ্ছ? দারোগার মতো এত প্রশ্ন করছো কেন? কারণ এটা আমি জানতে চাই, ওই টাকাটা কি হলো যেটা মায়ের বাড়ি বিক্রি করে পাওয়ার কথা ছিল? আরে বললাম না, পার্টি সবেমাত্র অ্যাডভান্স দিয়েছে, বাকি টাকাটা পরে দেবে। বাড়িটা তো সম্পূর্ণই নিয়েছে, আমার আর অঞ্জলির মধ্যে দরখাস্তও হয়ে গেছে, তাহলে কেন দিচ্ছে না? কি জন্য এত চিৎকার করছো? আমি বললাম তো পেয়ে যাবে, সামলাচ্ছি তো সবকিছু। শেখর, এটা তো নয় পুরো টাকাটা তুমি পেয়ে গেছো অথচ আমাকে বলছো না। তুমি কিন্তু বাজে কথা বলছো, ভরসা করো না তুমি আমাকে। আচ্ছা তুমি এবার সত্যি কথাটা বলে ফেলো, এই যে তোমার বাক্স, তার মধ্যে তুমি কি কি রেখেছো? আমি এর মধ্যে কতগুলো ফোন পেয়েছি, ওষুধ পেয়েছি। তুমি সত্যি ইলেকট্রিকের কাজ করো না অন্য কিছু? শোনো, এখানে বসো আর আমাকে সন্দেহ করা বন্ধ করো। এই যে সন্দেহটা না, এটা খুব খারাপ জিনিস, সব শেষ করে দেয়। তোমাকে, আমাকে, আমাদের সম্পর্কটাকে সব নষ্ট করে দেবে। এই শেখরকে তো আমি হামান দিস্তায় থাকলাবো, এখন তো আমার কোনো সন্দেহই নেই। আর তুমি অঞ্জলি, তুমিও কিন্তু ক্ষমার যোগ্য নও। জানো কেন? কেননা তুমি খুব ভালো করে জানতে তোমার স্বামী, তোমার দিদি, তোমার নিজের একমাত্র মেয়ে ওই জায়গায়, সেই অবস্থায় নেই যে জায়গায় বা যে অবস্থার কথা তোমার প্রেমিক শেখর তোমায় বলেছিল। হ্যাঁ নাকি না? আমি মানছি আমার আর শেখরের একটা অন্য সম্পর্ক ছিল। আমরা নিজেরা নিজেদের স্বামী স্ত্রীদের সাথে বিয়ে করে একটুও খুশি ছিলাম না, এই জন্য আমরা সারা জীবনের জন্য এক হয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু কিন্তু সাহেব, আমার 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 এটা ধারণাই ছিল না যে শেখর এত নিচে নেমে যাবে। শেখর, শেখর শোনো কথাটা, শেখর, শেখর শোনো কথাটা, শেখর কেউ দেখে নিলে, শেখর, শেখর আমার কথাটা শোনো। দেখো শালিনী যে কোনো সময় চলে আসতে পারে, আর ও আমাদের এইভাবে দেখে নিলে গন্ডগোল হয়ে যাবে। এত ভয় পাও কেন তুমি? আচ্ছা শোনো, তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও, আমি শালিনীকে ছেড়ে দেবো। এই লুকোচুরি আর ভাল লাগছে না। তোমার মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, শালিনী আবার দিদি হয়, আমি কিভাবে ওকে মুখ দেখাবো? আর নীতিশকে বা কি বলবো? আর তুমি নিজের কথা ভেবেছো কখনো? তুমি কি বলবে নীতিশ আর শালিনীকে? আমি কি করব তুমি বলো, কি করব আমি? আমি স্বপ্নেও ভাবতে পারিনি সাহেব যে ও আমার স্বামী, আমার দিদি, আমার কালকে মেরে দেবে, আমার মেয়েকে মেরে দেবে। আমি জানতাম না সাহেব, আমি জানতাম না। অঞ্জলি সব বলেছে শেখর, ও জানিয়েছে যে ও জানতো না যে তুই কি করতে চাইছিস আর কি করেছিস। ভাবছিস যে একটু তোকে থ্যাঁতলাই, তাহলে সত্যিটা বেরিয়ে আসবে। না স্যার, অঞ্জলি সত্যিই জানতো না আমি কি করতে চলেছি। যা কিছু করেছি আমি করেছি। কেন? কারণ আমি অঞ্জলিকে পাগলের মতন ভালোবাসি, আর তাই ওরা আমার জীবনের সঙ্গে যুক্ত বাকি লোকেদের সরিয়ে ফেলতে চেয়েছি। তারপর সোনামা যাবে নাকি আমার সঙ্গে কলকাতা ঘুরতে? তোমার শালিনী মাসিও সঙ্গে যাবে। আমার বাবা থাকবে ওখানে? হ্যাঁ, যদি জাহাজ থেকে নেমে থাকে তাহলে নিশ্চয়ই থাকবে। আমার মাও থাকবে ওখানে? না, তোমার মায়ের এখানে একটু কাজ রয়েছে। প্রথমে আমরা 3 জন যাব, তারপর মা আসবে। যাবে? বাহ, খেয়ে নাও। আরে ছাড়ো আমাকে, দেখো শালিনী দেখে নেবে। শালিনী বাজারে গেছে। আরে কিন্তু কিন্তু কালকে তো বাড়িতে আছে, বাইরে খেলা করছে। দেখো আমার কথা শোনো, শোনো, দেখো শালিনী যখন তখন চলে আসবে। ছাড়ো 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 না। আচ্ছা শোনো, শালিনী কলকাতায় যেতে বলেছিল, ওকে মানা করে দাও। কেন? আসলে কি, আমি ওর সঙ্গে একটু সময় কাটাতে চাইছি। আজকাল একটু বেশি বিরক্ত হয় ও, তাই ভাবছিলাম যদি ওকে নিয়ে কলকাতা যাই তাহলে কেউ সন্দেহ করবে না।
সম্পর্কটা ভালো থাকবে। আর মেয়েটাকেও নিয়ে যাচ্ছি। কেন? ও তোমাদের সাথে গিয়ে কি করবে? আরে না রে বাবা, বাচ্চা তো, ওখানে ঘুরে ফিরে বেড়াবে, আনন্দ করবে। আচ্ছা একটা কথা বলো, তোমার কি মনে হয় কাল কি শালিনী কি আমাদের ব্যাপারে কিছু বলেছে? আরে মাথা মোটা কোথাকার, দরজা কেন খুলে রেখে দিয়েছো? যাও কি বন্ধ করো। আমি ভেবেছিলাম দরজা বন্ধ করেছি। ভেবেছিলাম? যাও কি দরজাটা বন্ধ করো। আরে সে তো প্রায় 1.5 মাস আগের ঘটনা, ছোট বাচ্চাও, থোড়াই বুঝি সব। তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। যখন শেখর শালিনী আর কালকে 22শে জুলাই বাড়ি থেকে বেরোলো, তখন আমার একটুও ধারণা ছিল না যে এরকম কিছু হবে। তোমার ভালোবাসার মানুষ কলকাতা থেকে খালি হাতে ফিরল, আর তুমি খুব সহজভাবে মেনে নিলে যে তোমার বোন, তোমার মেয়ে তোমার স্বামীর সাথে জাহাজে ছুটি কাটাচ্ছে। এতদিন পেরিয়ে গেল, এতদিনে একবারও তোমার সঙ্গে ওদের কারোর কথা হলো না, কখনো জিজ্ঞেসও করোনি? প্রত্যেকদিন জিজ্ঞেস করতাম সাহেব, কিন্তু শেখর রোজ আমাকে মিথ্যে বলতো। এখন বুঝতে পারছি ও মিথ্যে কেন বলতো। কেঁদে নাও অঞ্জলি, যত পারো কেঁদে নাও, কিন্তু আমাদের তাতে কোনো যায় আসে না। তোমার প্রেমী, তোমার বোনের বর এত ভয়ানক ভাবে তোমার নিজের বোনকে, তোমার মেয়েকে আর তোমার স্বামীকে নিজের রাস্তার থেকে সরিয়ে দিল, আর এই ব্যাপারে তুমি কিছু জানোই না। আমরা বিশ্বাস করতে পারছি না। তুই নিতিনকে রতনপুরে মেরেছিস, তারপর কলকাতায় এসেছিস, পুরো রেকি করে প্ল্যানিং করেছিস, অজিতের মোবাইল চুরি করেছিস, তারপর ধানবাদ থেকে হরিশ শর্মার প্যান কার্ড। নিতিনকে মারার পর আমি শালিনীকে মারার প্ল্যান তৈরি করি। কালকিরও শালিনী আর কালকি দুজনের? না স্যার, আমি প্রথমে শুধু শালিনীকেই মারতে চেয়েছিলাম, মেয়েটাকে মারার চিন্তা তখনও করিনি। আরে শোনো না, হ্যাঁ আরে আমার জন্য কিছু করো না। তোমার কত বড় পাবলিকেশন আছে, তোমার কোনো না কোনো ডিপার্টমেন্টে ডিটিপি অপারেটরের কাজ তো হবেই। অজয় দাস বেকার ছিল, হতাশ ছিল। আমি বুঝে গেছিলাম যে নীতিশের সঙ্গে আমি যে উপায় প্রয়োগ করেছি সেই পদ্ধতি অজিতের উপরেও প্রয়োগ করা যায়, আর তা কাজে দেবে। আমার শুধু মোবাইলটা দরকার ছিল, যেটা আমি পেয়ে যাই। অজিত দাসের ফোন তো আমি পেয়ে গিয়েছিলাম, কিন্তু আমার একটা নতুন মুখের দরকার ছিল, একটা নতুন পরিচয়, যেটা আমি ধানবাদ রেলওয়ে স্টেশনের ওয়েটিং রুমে পেয়ে যাই। আর হরিশের মুখ দেখে আমি এটা বুঝে গিয়েছিলাম যে ওকে আমি খুব সহজে পটাতে পারবো। আমি অঞ্জলির সঙ্গে একা থাকতে চেয়েছিলাম স্যার, তাই আমি নিতিনকে মেরে দিই স্যার। অঞ্জলির বোনকেও সরিয়ে দিতে চেয়েছিলাম, তখন ভাবলাম মেয়েটাকেও সরিয়ে দেওয়া যাক, হয়তো ভবিষ্যতে ও আমাদের দুজনের পক্ষে বাধা হয়ে দাঁড়াতে পারে। এরকম বোকামি অনেকেই করে, ভাবে খুব ভালোভাবে প্ল্যান করে অপরাধ করলে তারা বেঁচে যাবে। অনেক লোকই এই বোকামিটা করে, প্রায় রোজ। তোর ছক কষা, তোর প্ল্যানিং ফেল করেছে শেখর। অপরাধ যত ভালো করেই প্ল্যান করে করা যাক না কেন, ফেলই করে সব সময়।
স্যার, ঝাড়খণ্ড পুলিশের থেকে খবর পেলাম যে শেখরের মা বাবা বেঁচে আছে আর ওর কাজকর্মে লজ্জিত। স্যার, ও খুব খারাপ ছেলে ছিল ওখানকার, ড্রাগস নিত, চুরি করত, আর অনেকদিন আগেও নিজের বাবা মার ঘর ছেড়ে দিয়েছিল। স্যার, ও অঞ্জলি আর শালিনীকে নিজের মা বাবার ব্যাপারে মিথ্যে বলেছিল। অপরাধ জগতে ঢুকে গেছিল। অঞ্জলির স্টোরিটা কি? স্যার, ও এটাই গোঁ ধরে বসে রয়েছে যে এই মার্ডার প্ল্যানের ব্যাপারে কিছুই জানে না। তার প্রেমিক হলো খুনি। ও অবশ্য বলছে যে অঞ্জলি কিছুই জানে না। স্যার, এই শেখর গুপ্তর বিরুদ্ধে তো আমাদের কাছে অনেক প্রমাণ আছে, কিন্তু অঞ্জলির বিরুদ্ধে কিচ্ছু নেই। যদি অঞ্জলি মিথ্যেও বলে থাকে, আমাদের কাছে ওর বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ নেই। শেষ পর্যন্ত 3 বিচিত্র খুনের রহস্য উদ্ঘাটিত হলো। অঞ্জলিকে প্রমাণ না থাকার জন্য ছেড়ে দেওয়া হলো, কিন্তু সে এই অনুতাপের সঙ্গে জীবন কাটাচ্ছে যে কোথাও না কোথাও তার জন্যেই তার বোন, স্বামী আর তার মেয়ে নির্দয়ভাবে খুন হয়েছে। শেখরকে আইপিসি 302 ধারা অনুযায়ী 3টি মার্ডার করার জন্য আর আইপিসি 201 ধারায় প্রমাণ লোপাট করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। আর শেখর এই মুহূর্তে আইনি হেফাজতে রয়েছে। অঞ্জলির তার বোন এবং মেয়ের এইভাবে দূরে চলে যাওয়া, তার স্বামীর কোনো খোঁজ না পাওয়া আর অঞ্জলির এইসব অদ্ভুত না লাগা খুব স্বাভাবিকভাবেই অদ্ভুত মনে হয়। এক ব্যক্তি নিজের মাথা খাটিয়ে ভীষণই ধূর্ত আর হিংস্র প্ল্যানিং করলো যাতে এক মহিলার সঙ্গে তার প্রেম কাহিনীর হ্যাপি এন্ডিং হয়, কিন্তু শেষ পর্যন্ত সে ধরা পড়ল। আর এই কথা আবারও প্রমাণিত হলো যে ক্রাইম নেভার পেজ। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরও একটা চাঞ্চল্যকর কেস নিয়ে। ততক্ষণ সুরক্ষিত থাকুন, সতর্ক থেকে একজন ভালো নাগরিকের দায়িত্ব পালন করুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.